হ্যালো, আসসালামু আলাইকুম। আহ গুড ইভিনিং সবাইকে। আমি হচ্ছি ডাক্তার সাদ্দাম। আমি বর্তমানে ফেসবুকে কর্মরত আছি, বিএমএ তে। আজকে আমরা এমআরসিপি রিলেটেড কিছু কথা বলবো আপনাদের সাথে। অনেকেরই আমরা সদ্য ইন্টার্নি পাস করেছেন অথবা মেডিসিন কোনো লাইনে ডিগ্রি করতেছেন। সেক্ষেত্রে আপনার এমআরসিপি কি আপনাকে হেল্প করবে, কিভাবে প্রিপারেশন নিব, সেই কথাগুলো আজকে আমরা বলবো আপনাদের সাথে। বেসিক্যালি হচ্ছে এমআরসিপি একটা মেডিসিন ডিগ্রি। যাদের স্বপ্ন মেডিসিনে কেরিয়ার করার প্ল্যান ইন ফিউচারে, অথবা অলরেডি আপনি মেডিসিনের কোনো একটা ব্রাঞ্চে আছেন আর অ্যাপ্সেস করতেছেন, সেক্ষেত্রে আপনার এই নলেজ, আপনার যে দেশীয় নলেজটা আছে, আপনার যে ওভারঅল যে আমাদের দেশীয় যে চাহিদা, এমডি, সিপিএস ও ডিপ্লোমা রিলেটেড মেডিসিন ডিগ্রি, এইটার পাশাপাশি আপনি এমআরসিপির যে কোর নলেজটা, সেই নলেজটা কাজে লাগানো, সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল এই যে কম্বিনেশন, এই নলেজটা আপনার ইন ফিউচারে আপনি শর্ট টার্মে রোগী পেশেন্ট ম্যানেজমেন্ট, ওয়ার্ড ম্যানেজমেন্ট, আপনার রেপিড ডায়াগনোসিস, এগুলো আপনাকে আহ খুবই হেল্প করবে যদি আপনি এমআরসিপি করার প্ল্যান করে থাকেন। এমআরসিপির পড়াশোনা আমাদের পড়াশোনার কাছাকাছি, বাট ডিফারেন্ট কিছু এখানে এন্টিটি আসে যেগুলো আপনার ওভারঅল যে আপনাকে পারদর্শিক, আপনাকে বেসিক্যালি ক্লিনিক্যালি শার্পনেস ডেভেলপ করে আপনার রোগী ম্যানেজমেন্ট সবকিছু কিন্তু আপনাকে অন্যরকম একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেখান থেকে। আর হচ্ছে এমআরসিপি আপনি করলে এটা হচ্ছে আপনার দেশের পাশাপাশি, দেশের তো আপনি একটা সম্মান সহিত একটা স্যালারি সহ কর্পোরেট হাসপাতাল জব করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনার কমনওয়েলথের যে দেশগুলো আছে যেখানে ইউকে এর ডিগ্রিটা কাউন্ট করা হয়, ইটস এ ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট ডিগ্রি, ইট ইস নট এ এন্ট্রি ডিগ্রি, ঠিক আছে? সো আমরা যদি কারো এমআরসিপি করতে পারি, মোটামুটি আপনি যে কোনো সময় দেশের বাইরে একটা সেটেলমেন্ট হওয়ার জন্য একটা হাই ইনকাম স্যালারি সহ, প্লাস হচ্ছে আপনার একটা প্রেস্টিজিয়াস ডিগ্রি, যেটা দিয়ে আপনি মোটামুটি যে কোনো জায়গায় সেটেল হওয়া পসিবল। তো এমআরসিপি আমার মনে হয় যে যারা আমরা আমরা মনে করি যারা আমরা এমআরসিপি এই লাইনে আছি অথবা এমআরসি পড়েছি, তাদের যে এক্সপিরিয়েন্স, যে এমআরসিপি করলে মোটামুটি আপনার ইন ফিউচার আপনার যে বা আপনার ক্লিনিক্যাল নলেজ থেকে শুরু করে আপনার সম্মান, আপনার সবকিছু একটু একটু আলাদা থাকবে। কারণ আমরা তো ডে বাই লাইফ, প্র্যাকটিস লাইফ শুরু করে দিকে আমাদের পার্সোনাল লাইফ, আমাদের মেডিকেল নলেজ সবকিছু কিন্তু সবাই ডক্টর, বাট কিছু কিন্তু ডিফারেন্ট কিন্তু করা যায়, যে উনি ভালো ডক্টর, উনি খারাপ, উনি একটু কম, সবাই পড়াশোনা করে, বাট আপনার ক্লিনিক্যাল স্কিল ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্ট হয় সবার, ইন কেস অফ ডক্টরদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট দক্ষতা আপনি কিভাবে ভালো করবেন, যে আপনার যে প্রিপারেশন, আপনার যে পেশেন্ট দক্ষতা, এগুলো কিন্তু আপনাকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে, যেটা কনভেনশনাল ওয়েতে করলে হবে না। সো আমাদের সবারই ব্রেন আছে, সবাই কাজ লাগানোর মধ্যে সুযোগ আছে, আমাদের সবাই যথেষ্ট নলেজেবল এবং সবারই মেধা আছে। সেক্ষেত্রে আমাদের মনে হয় এমআরসিপি আমরা একটু চেষ্টা করতে পারি। সো এমআরসিপি নিয়ে অনেক ভীতি ভয় আছে, যে আমি কিভাবে শুরু করব প্রিপারেশনটা, এটা খুব টাফ কিনা সিলেবাসটা, সেটা কিভাবে শুরু করা যায়, কস্ট কিরকম, সময় কিরকম লাগে, সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করবো। যেমন ধরেন এমআরসিপি পার্ট 1, এই এমআরসিপি যে তিনটা পার্ট টোটাল আমরা জানি, এমআরসিপি পার্ট 1, পার্ট 2, আর একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সাম, এটাকে বলা হয় পেসিস, হ্যাঁ। এখন এমআরসিপি পার্ট 1 পার্ট 2 দুইটাই রিটেন এক্সাম। রিটেন বলতে বোঝাচ্ছে আমরা এমসিকিউ টাইপ রিটেন এক্সাম। সেখানে এমআরসিপি পার্ট 1 এর বেসিক্যালি আপনাকে কেন মানে কি দেখা হয়, কোশ্চেন কোশ্চেন মোরলেস আমাদের দেশে যে এন্ট্রি এক্সাম গুলো হচ্ছে, স্পেশালি এফসিপিএস মেডিসিন, হ্যাঁ, সেটার কাছাকাছি, একদম ইকুইভ্যালেন্ট টু কাছাকাছি। বাট একটা এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এখানে যে আপনার বেসিক সায়েন্সের যে কোশ্চেন গুলা, ইটস অলমোস্ট অলওয়েজ রিলেটেড টু ক্লিনিক্যাল সায়েন্স, মানে ক্লিনিক্যাল কোরিলেশন থাকে এখানের মধ্যে। ডিরেক্ট কোনো বেসিক যে আপনার নেফ্রন কয়টা আছে, এই কিডনির জিএফআর ফাংশন কি, জিএফআর কিডনির কি কি মেটাবলিক ফাংশন আছে, এইসব কোশ্চেন কখনো আসবে না। হ্যাঁ, কয়টা নার্ভ আছে, কয়টা আপনার ব্রাইকাল প্রেসেস, কয়টা নার্ভ, কি কি ব্রাঞ্চ আছে, এগুলো কখনো পরীক্ষা আসবে না। এখানে আসবে ডিরেক্টলি ক্লিনিক্যাল ইমপ্লিকেশন, হ্যাঁ, ঠিক আছে? যেমন একটা পেশেন্টে আপনার হঠাৎ করে থিনার মাসেল, হাইপোথিনার মাসেল ওয়াস্টিং হচ্ছে, তা ফোর্থ ফিফথ ফিঙ্গারের মধ্যে লস অফ সেন্সেশন হচ্ছে, তো পেশেন্ট হ্যাজ ক্রনিক কাফ ছিল, তোমার ডায়াগনোস কি, দিস প্যানক্রাস টিউমার, নাথিং বাট প্যানক্রাস টিউমার। সো ইট ইস এ ক্লিনিক্যাল কোরিলেশন, ঠিক আছে? এইভাবে কোশ্চেন গুলো বেসিক্যালি দিয়ে থাকে। তো এই জিনিসগুলো আমার জানার উদ্দেশ্য একটাই, যে আপনাকে ক্লিনিক্যাল শার্পনেস ডেভেলপ করা। তো পার্ট 1 বেসিক্যালি আমাদের যে জিনিসগুলো আপনাদের এখানে দেওয়া হয়ে থাকে, সেখানে মধ্যে স্পেশালি হচ্ছে মেডিকেল ক্লিনিক্যাল নলেজ, আপনার যে একটা ডিজিজ সম্বন্ধে একটা আন্ডারস্ট্যান্ডিং, আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন,
ডিজিজ সম্বন্ধে সেটা দেওয়া যায়। বেস্ট ইনভেস্টিগেশন কোনটা হতে পারে, এই এই পর্যন্ত মোটামুটি পার্টন হতে একটা ডিজিজ যা ডায়াগনোস করা এবং বেস্ট ইনভেস্টিগেশন, সামটাইমস সাম ম্যানেজমেন্ট দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে দেখায়। তো এই পরীক্ষাটা কিভাবে হয়, বেসিক্যালি এক্সামের জন্য আপনাকে মোটামুটি 3 to 6 মান্থের একটা প্রিপারেশন লাগবে, যাদের অলরেডি মোটামুটি মেডিসিন নলেজ আছে। সেক্ষেত্রে আপনাকে 3 to 6 মান্থ, এর বেশি সময় না নেওয়া ভালো, কারণ সময় ক্ষেপণ করাটা একটা বোকামি। কারণ আপনার প্রিপারেশন আমাদের কখনো তো পরীক্ষার প্রিপারেশন ফুল হয় না, মানে লাইফে কোনো এক্সাম আপনি দিয়ে শান্তি পান না যে আমি আসলে এই পরীক্ষাটা পড়ে টোটাল সিলেবাস শেষ করে পরীক্ষা দিয়েছি, এরকম হয় না। তো পরীক্ষা আপনাকে দিতে হবে একটা একটা নলেজ, যে পুরো মানে মোটামুটি 80-90% প্রিপারেশন হয় তখন দিতে হবে। তো এইটা আমাদের যে অ্যানালাইসিস, আমাদের যে অভিজ্ঞতা বলে, তো 3 to 6 মান্থ, যাদের খুব ভালো প্রিপারেশন তারা 3 মান্থ, আর যাদের একটু খারাপ প্রিপারেশন অথবা একটু পড়াশোনা করছেন তারা 6 মান্থ হাইস্ট। তো সেখানে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের একটা ফার্স্টে যে কাজটা করতে হয়, আমাদের এমআরসি মাই এমআরসিপি ইউকে, সেখানে তাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে। ফার্স্ট একটা ইমেল দিতে হয়, কিছু না, একটা ইমেল, আপনার নাম, আইডি, আর হচ্ছে আপনার ঢাকা ভার্সিটি, আপনার যে মেডিকেল মানে যে আপনার যে এমবিবিএস সার্টিফিকেট ওটা লাগে এটা। হ্যাঁ, সো এটাও লাগে না বেসিক্যালি, এটা আপনি একটা আইডি করলে হয়। সেখানে আপনার একটা ওনারা প্রতি ডায়েট, 3টা ডায়েট হয় আমাদের পার্টনের জন্য, জানুয়ারি, মে, সেপ্টেম্বর। সেই ডায়েটে আপনাকে বুকিং দিতে হবে। তবে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা যারা বোকামি করতেছি দেখেন, মানুষ মানে সবাই কিন্তু আহ, মানে সামহাও বায়বর্ন ইন্টেলিজেন্ট, হ্যাঁ। কারণ এমআরসি পার্টন এক্সামের যে অভিজ্ঞতা হচ্ছে, ইউকে টাইম, আমাদের বাংলাদেশের টাইম 2টার সময় ফর্ম ফিল আপ ওপেন হয়, ঠিক আছে। 2টা 10-এর মধ্যে পার্টনের যতটা সিট আছে সবগুলো বুকিং হয়ে যায়, অ্যারাউন্ড 300 সিটের কাছাকাছি আছে। তো এই বুকিংটা কেন হয়ে যায়, মানে সবাই অলমোস্ট চেষ্টা করতেছে, এবং কোনো সময় শুনবেন না যে এমআরসিবির কোনো সিট ফাঁকা আছে। হিউজ কম্পিটিশন, বাট এই 300-র মধ্যে পাশ করে 150 জন। সত্যি কথা যেটা, আমার সেই পার্টনের ধরেন পাস রেট 30 থেকে 40%, আমরা সবগুলো ডায়েটে মোটামুটি কাছাকাছি। তো এই পাস রেটটা এত কম কেন? একটা হচ্ছে এই যে আপনার যে প্রপার গাইডলাইনটা, যেটার মাধ্যমে আপনি এমআরসিবি ট্রিক্স এন্ড টিপস, এবং আলটিমেটলি আপনি যে পরীক্ষা পাশ করবেন, পাশ করে কতগুলো রুলস আছে এখানের মধ্যে। যেমন যেন তেন প্রিপারেশন এটা হবে না। এটা কেন হবে না? ইউকে বেসিক কিছু গাইডলাইন আছে, কিছু ট্রিটমেন্ট প্রোটোকল আছে, কিছু ইনভেস্টিগেশন আছে, তাদের মতোই আপনাদেরকে আনসার করতে হবে। সো আপনি মোটামুটি একটা নলেজ প্লাস হচ্ছে আপনাদের ওনাদের তাদের গাইডলাইন ফলো করে এই ট্রিক্স গুলোতে অ্যাপ্লাই করতে পারেন, সেগুলো পাস করাটা খুব ইজি। তাছাড়া একটা ডিজিজের মধ্যে মাল্টিপল জিনিস লেখা থাকে, পুরো ডিসিশন পড়বেন নো, আপনাকে স্পেসিফিক কোর পয়েন্ট গুলা, যেগুলো আমরা যারা মেন্টর হিসেবে কাজ করি, আমরা যারা অলরেডি আমার সিপি রিলেটেড এই লাইনে আছি, তারা আপনাদেরকে আমরা এই জিনিসগুলো আপনাকে ক্লু গুলো দিয়ে দেবো, যে আপনার পাস করাটা কত ইজি হবে। তার মানে আপনার একটা পরীক্ষার এক্সাম ফি এখানের মধ্যে অলমোস্ট 1,10,000 টাকা। আপনার আদার ম্যাটেরিয়াল লাগবে কিছু, অনলাইনে অফলাইনে কিছু ম্যাটেরিয়াল, পাস মেডিসিন, পাস টেস্ট, কিছু কোশ্চেন পেপার আছে, নোটস নোটস একটা বই আছে, সেইগুলো আমি পড়তে মোটামুটি আপনার আরেকটু খরচ বেড়ে যাবে। বাট আপনি খরচ করার পরও আপনি প্রিপারেশন ভালো সত্ত্বেও আপনার পরীক্ষা খারাপ হওয়ার একটাই পারপাস, সেটা হচ্ছে আপনার গাইডলাইন ডিফারেন্স ছিল। তো গাইডলাইনের জন্য আপনি দেখেন, আপনি এখানের মধ্যে এতগুলো টাকা ইনভেস্ট করবেন, বা আপনাকে পাস করার জন্য আপনার একটা প্রপার গাইডলাইন, যেটা আমরা দিয়ে থাকি আপনাদেরকে বেসিক্যালি, সেই গাইডলাইন যদি ফলো করেন, তাহলে আপনার কিন্তু ফেল রেটটা অনেক কমে যায়। কারণ যারা আমাদের কথা মতো যারা এভাবে চলতেছে, আমাদের যে এক্সপিরিয়েন্স মনে হচ্ছে, তো যারা অলরেডি পরীক্ষা দিয়েছে, তারা আসলে মানে বলতে পারে যে আসলে আমরা কি পরিমাণ সাপোর্টিভ ছিলাম তাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি যদি ডিটারমাইনিং হন যে এক্সাম দিবেন, আপনি মেডিসিনের রিলেটেড একটা ডিগ্রিতে আছেন, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা প্রপার গাইডলাইন নেওয়া উচিত সবারই। তো এখানে পার্টনার বেসিক্যালি 2টা পেপার হয়, টোটাল 6 ঘন্টা পরীক্ষা হয়। 6 ঘন্টার মধ্যে মাঝখানে 1 ঘন্টা গ্যাপ থাকে। এটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম, এরপর পরীক্ষাটা আগে হতো অফলাইনে, এখন তো অনলাইনে হয়। তো এক্সাম অফলাইন, এখন অনলাইনে হয় এটা। এখন থেকে নিয়ম হয়তো বা নেক্সট নিয়ম থেকে বা হোম মেড এক্সাম, আপনার বাসার মধ্যে হোম সেট আপ করে এক্সাম দিতে হবে, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। 2টা পেপারের মধ্যে পেপার ওয়ান 500, পেপার ওয়ানের কোশ্চেনটা হলো 100 টোটাল, আর পেপার টুতে থাকে তোমার 100 টোটাল। 200 কোশ্চেন এক্সাম হয়, মাঝখানে 1 ঘন্টা গ্যাপ থাকে। এই কোশ্চেন গুলো কিন্তু সব সিস্টেম ইনভলভ হয়ে থাকে এর মধ্যে। টোটালি আমাদের যে কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোন্টারোলজি, হ্যাঁ, হেপাটোলজি, তারপর হচ্ছে আপনার ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, অপথলমোলজি, তারপর হচ্ছে বেসিক সায়েন্সে কিছু কোশ্চেন আছে, তারপরে হচ্ছে আপনার ফার্মাকোলজি। এগুলোতে কোশ্চেন হয়ে থাকে মোটামুটি 2টা পেপারে। কোনটা কোন পেপার স্পেসিফিকেশন না যে এইখানে এটা সিলেবাস পার্ট ওয়ানের জন্য পার্ট টু, বাট 2টাতে কমনলি কোশ্চেন গুলো দেওয়া হয়ে থাকে। কোশ্চেনের প্যাটার্ন গুলো হয় 3 থেকে 4 লাইনের কোশ্চেন হয়, কিছু ইনভেস্টিগেশন দেওয়া থাকে, কিছু ডেটা দেওয়া থাকে, আর 5টা স্টেপ থাকে। সেই স্টেপের মধ্যে একটা বেস্ট আনসার আপনাকে ইউজ করতে হবে।
এখানে বেসিক্যালি যে ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে, এখানে আপনার ম্যানেজমেন্ট যে ডায়াগনোসিস করতে যে সিঙ্গেল বেস্ট আনসার তো মোটামুটি কনফিউজিং হয়ে যায়। তো আপনার এই কোশ্চেনের মধ্যে খুঁজে করতে হবে হোয়াট ইজ দ্য কোর পয়েন্ট, যেই পয়েন্ট গুলো থাকলে একটা কোশ্চেনের ডিডি হবে, একটা কোশ্চেন আনসার হবে, সেগুলো আপনাকে মার্কিং করতে হবে। সো এখানে তো মোটামুটি পার্ট 1 পরীক্ষা টোটাল যে পাস রেট আমি 40% অ্যারাউন্ড, বাট আপনার যদি প্রপার গাইডলাইন নিয়ে আপনি আগাতে পারেন তাহলে পাস মোটামুটি 100% হয়ে থাকে। ওকে। এখানে পার্ট 2 অ্যাডভান্স ক্লিনিক্যাল নলেজ, এখানের মধ্যে বেসিক্যালি কি হয়ে থাকে, সেখানে আপনার একটা কমপ্লেক্স সিনারিও দেওয়া থাকবে, সাথে হচ্ছে ওনারা চাইবে বেস্ট ইনভেস্টিগেশন এন্ড ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ক্লিনিক্যাল সিনারি কমপ্লেক্স থাকবে। ধরুন আমরা ওয়ার্ডের যে পেশেন্টগুলো ম্যানেজ করি, অনেক সময় ডিসিশন নিতে পারি না, আমরা মেডিকেল বোর্ড করে থাকি, আমরা বিভিন্ন ডিসিপ্লিন থেকে একটা ডিসিশন নিতে পারি। তো এই ম্যানেজমেন্ট হচ্ছে পার্ট 2 তে আসে, একটুখানি টাফ বাট রিজনেবল। কারণ আপনি এইগুলো অ্যাক্সেস করা মানে কি আপনার প্র্যাকটিক্যাল লাইফে পেশেন্ট গুলোকে ম্যানেজ করা ইজি। সেক্ষেত্রে আপনি যদি পার্ট 2 এক্সাম প্রিপারেশন নেন অথবা পাস করেন, আমার মনে হয় না আপনি বাংলাদেশের কোনো পরীক্ষার মধ্যে আপনার স্পেশালি ফেজ ডে, মিড টার্ম, তারপরে হচ্ছে অস্টি কোনো এক্সাম আপনি আটকাবেন। কারণ ওইগুলো ওরকম একটা নলেজ আপনাকে গ্যাদার করবেন, যে নলেজটা আপনার আলটিমেটলি এটা লাইফ লং একটা অ্যাসেট। যে নলেজটা দিয়ে আপনি মোটামুটি আপনার জিপি প্র্যাকটিস থেকে শুরু করে ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট সবকিছু মোটামুটি হয়ে যায়। সো দিস ইম্পর্টেন্ট থিং। ইন্টারেস্টিং হচ্ছে ওনাদের ম্যানেজমেন্ট গুলো খুবই সুন্দর। আপনি যদি কোনো ওনাদের গাইডলাইন পড়েন, আপনার কোনো কাম্বারসেম না, মানে যা খুশি তা করতে বলা হয় না, ওখানের মধ্যে স্পেসিফিক গাইডলাইন আছে কোন স্টেপের উপর কোনটা ম্যানেজমেন্ট আসবে। সেইগুলো হচ্ছে আপনার রিয়েল লাইফ সিনারি গুলো এখানের মধ্যে অ্যাড করা হয়ে থাকে, ঠিক আছে। এটাও সিমিলার 200 টোটাল দুটা পেপার, পার্ট 1 পার্ট 2। এটা সম্পূর্ণ অনলাইন বেসড, এটা হচ্ছে হোম বেসড এক্সাম হয়, আপনার বাসায় সেট আপ করে এক্সাম দিতে হবে। সো ওই একটু সো আপনি যদি হোম বেসড এক্সাম দিয়ে থাকেন, একটা খুশির কারণ নাই, কারণ এখানের মধ্যে ক্যামেরা সেট করতে হয়, আপনাকে সবাই ফলো করবে। তো এটা শুধু মানে এটার মধ্যে চাইলেও কোনো কারচুপি করার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তো এই কোশ্চেন গুলো বেসিক। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট 2 যে একটা আপনার গেম চেঞ্জার আমরা বলি, এটা হচ্ছে রেডিওলজি। রেডিওলজি আপনার হচ্ছে কিছু কোশ্চেন আপনার ধরেন ব্রেনের ইমেজিং, এমআরআই, সিটি স্ক্যান, আপনার ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, চেস্ট এক্সরে, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট এন্ড অ্যাবডোমেন, আপনার ইকোকার্ডিও, আপনার হচ্ছে আপনার এন্ডোস্কোপি ফাইন্ডিং, তারপর হচ্ছে কিছু চেস্ট আপনার এক্সরে হচ্ছে হ্যান্ড, এক্সরে অফ দ্য হ্যান্ড, তারপরে অ্যান্ড্রোগ্যান এক্সরে, অ্যান্ড্রোগ্যান ইমেজিং, তারপর ডার্মাটোগ্রাফিক ইমেজিং, এগুলো খুব কমনলি এসে থাকে। অলমোস্ট 30-40 কোশ্চেন পরীক্ষা এসে থাকে। এগুলো যদি আপনার পরীক্ষা পাস অর ফেল ডিটারমাইন বাই ইমেজিং। ইমেজ গুলো আপনার যদি ভালো একটা কনসেপশন থাকে, শুধু ইমেজ দেখে অ্যান্সার করা যায়। আপনি সিনারিও ওই সময় হয়তো বা আপনি একটু বায়াসড হয়ে যাবেন সিনারি পড়তে গেলে। ইমেজ দেখে যেমন নিমোথরাক্স, এটা কোনো সিনারি পড়ার দরকার আছে, এটা ইমেজ দেখলে বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কোনো কিন্তু যদি আমরা সাইবন হ্যামারেজ, সাবডল হ্যামাটোমা, এগুলো ইমেজ দেখে আনসার করা যায়। তো এই জিনিসগুলো আপনাকে ভালো একটা কনসেপশন, তার মানে আপনাকে পার্টি প্রিপারেশন মানে আপনার অল ইমেজিং, অল হসপিটাল টাইপের প্রিপারেশন আপনার হয়ে যাবে। সো এটা আরো একটা ইন্টারেস্টিং, এবং এই নলেজটা আপনার আমি আগে আগে বলছি যে পার্ট 2 পারা মানে আপনার অলমোস্ট মেডিসিনের একটা বিশ্বকের কাছাকাছি একটা আপনার দক্ষতা চলে আসবে। সো এখানের মধ্যে একটু সময় নেবেন, এটাও মোটামুটি 3 থেকে 4 মাস, যাদের পার্ট 1 এর প্রিপারেশন ভালো থাকে। কারণ পার্ট 1 এর মোটামুটি ভালো পড়া থাকলে পার্ট 2 60% কাভার হয়ে যায়। আর এই 40% সেটা আমরা সেটা আপনি কভার করতে পারবেন। কিছু ইমেজিং এর বই আছে, স্পেশালি আছে রেডিওপিডিয়া, তারপরে সে লাইফ ইন দ্য ফার্স্ট নাইট, ইসিজি বুক, তারপরে ডার্মাটোপিডিয়া, ডার্মা, হ্যাঁ, এগুলো থেকে মোটামুটি দেখা যায়। তো আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি তো এই গুগলে দেখুন হাজার হাজার ইমেজ আছে, সব কিভাবে পড়বেন? নো। এই জন্য আমরা আমাদের স্পেশালি আমাদের কিছু ব্যাচ চালু আছে রেডিওলজি বেস পার্ট 2 এর জন্য। সেখানে আমাদের টোটাল 8টা ক্লাস হয়। সেখানের মধ্যে আমরা ইমেজিং গুলা ভাগ করে আপনাদেরকে অলমোস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়ে দিব। কারণ আপনাদের নিজে পড়তে গেলে আপনি এখানে হারায় যাবেন। কারণ গুগলে যখন ঢুকবেন, ফেসবুকে ঢুকবেন, কি হয় যে ঘন্টার পর ঘন্টা চলে যায়, বাট কাজের কাজ কিছু হয় না। তো আমরা আপনাকে রাইট ট্র্যাকে রাখার জন্য আমরা আপনাদেরকে স্পেশালি এই ইমেজ গুলা আপনাদেরকে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আপনাদেরকে হেল্প করে আমরা চেষ্টা করবো আপনাদের জন্য সহায়ক হিসেবে কাজ করে এটা। হ্যাঁ, সেই আমাদের সেই প্রিপারেশন আপনাদের নেওয়ার ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের দেন পার্ট 2, আর এটা হচ্ছে আমাদের লাস্টের যে পার্টটা, যেটা আমি এক্সামে নিই, ক্লিনিক্যাল এক্সাম পেসেস। এটা আরো ইন্টারেস্টিং। এই যে আপনি পার্ট 1 পার্ট 2 পড়লেন, হ্যাঁ, আপনাদের মোটামুটি কোর নলেজ হয়ে গেছে। এখন এই নলেজটা যে হয়েছে, আপনাকে একটা রিয়েল লাইফ একটা পেশেন্ট দেওয়া হবে। এই পেশেন্টের উপর আপনি কিছু হিস্ট্রি নেবেন, আর কিছু ডাটা কালেকশন করবেন। এটা হচ্ছে বলা এলসিসি, লং কেস। লং কেস আপনার হচ্ছে 20 মিনিট সময় থাকে টোটাল। এখানের মধ্যে টোটালটা একটা সিনারিও দেওয়া থাকবে আপনাকে।
পেশেন্টের হিস্টরি এক্সামিনেশন নিয়ে আপনাকে ডিডি সেট করতে হবে, আপনাকে ডায়াগনোস বলতে হবে, ম্যানেজমেন্ট শিখতে হবে, মানে এটা কমপ্লিট ম্যানেজমেন্ট। আপনি ধরুন আপনার একটা পেশেন্ট চেম্বারে আসছে, চেম্বারে আসার পর আপনি কি করেন? আপনি ফার্স্ট হিস্ট্রি ফার্স্টে, পরে এক্সামিনেশন করেন, পরে আপনার মাথায় একটা ডিডি ঠিক আপনার পেশেন্ট ডায়াগনোস থাকে, তারপর আপনি কিছু ইনভেস্টিগেশন দেন, আপনার ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন, আপনার ট্রিটমেন্ট দেন, ম্যানেজমেন্ট দেন না, এটা হচ্ছে এলসি। তার মানে আপনি রিয়েল লাইফে আপনি পেশেন্ট ডিল করে শিখবেন আপনার পেশেন্ট পরীক্ষার মাধ্যমে, হ্যাঁ? তার সাথে কমিউনিকেশন দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় যে ড্রব্যাকটা হচ্ছে আমাদের কমিউনিকেশন অবস্থা খুবই খারাপ। আমরা যে পেশেন্ট পার্টিকে ম্যানেজমেন্ট থেকে শুরু করে কমিউনিকেশন আমাদের খুবই পোর, যার কারণে বাংলাদেশের ডাক্তাররা হ্যারাসমেন্ট বেশি হয়। ওইখানে একদম প্রপার ওয়েতে কমিউনিকেশন পেশেন্টকে ডু নট, আপনার যে পয়েন্ট গুলো আপনার খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনি পেশেন্টকে প্রপার কাউন্সিলিং, প্রপার এডুকেশন রিলেটেড ডিজিজ, পেশেন্টকে হাউ টু টেক কনসেন্ট ফ্রম দ্য পেশেন্ট, ব্রেকিং ব্যাড নিউজ, পেশেন্টের এমপ্যাথি, এই জিনিসগুলো আপনাকে এখানে ডিল করতে হবে। দিস কমিউনিকেশন, শুধু আমরা দুটো স্টেশন থেকে কমিউনিকেশন সেগুলো নিয়ে আপনাকে ইন ডিটেলস মোটামুটি ধরেন 100-150 কমিউনিকেশন শিখলে মোটামুটি আর কোনো লাইফে মানে আপনার পেশেন্টের কথা বলতে, পেশেন্ট কথা বলতে কোনো অসুবিধা হবে না। আর এলসি তো মোটামুটি আপনার মোটামুটি অলমোস্ট অল সিস্টেমে কভার করে ফেলবে আপনাকে। তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল হচ্ছে চারটা আমাদের: নিউরোলজি, অ্যাবডোমেন, রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন, হ্যাঁ ঠিক আছে, কার্ডিওলজি, চারটা সিস্টেম আপনাকে প্রত্যেকটা সিস্টেম থেকে একটা দেওয়া হবে আপনার শর্ট কেস, সেটা আপনার 10 মিনিট সময়, সেখান থেকে আপনার শর্ট কেসের ফাইন্ডিং লিস্ট করে আপনাকে ম্যানেজ করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানের মধ্যে যে আপনি ইন্টিগ্রেট পেশেন্ট ম্যানেজমেন্ট, পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার কি কি দক্ষতা অর্জন করছেন। এই কোশ্চেন গুলো এত ভয় পাওয়া, আবার এটা কিন্তু খুব জটিল না ব্যাপারটা, কেন? আপনি যখনই এমআরসিপি কমপ্লিট করবেন, আপনার রেজিস্টার লেভেলে আপনি ঢুকবেন। রেজিস্টার রেজিস্টার লেভেলে আপনাকে আপনাকে কোন পেশেন্ট আপনার কাছে আসার পরে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দেওয়ার পরে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রেফারেল দিচ্ছেন কিনা, সেটা হচ্ছে আমাদের আপনার মূল কাজটা। সেটা আপনার কাছ থেকে যারা পেশেন্ট এক্সামিনার সেটা তারা আপনাকে আশা করবে যে আপনি এটা পারেন কিনা। সো দিস ইম্পর্টেন্ট থিং যে আমাদের এই এলসি, কমিউনিকেশন ম্যানেজমেন্ট এবং আপনার চারটা সিস্টেম এক্সামিনেশন সবগুলো মোটামুটি আপনাকে মোটামুটি দক্ষ হওয়ার জন্য ওদের ডিজাইন করা হয়েছে আমার সাথে বেসিক্যালি আপনাকে প্রপার একজন ফিজিশিয়ান তৈরি করার জন্য। কারণ কোন সিস্টেম ওরা দেখবেন কখনোই একটা সিস্টেম বাদ দিয়ে একটা সিস্টেমে যায় না, ওরা সবসময় একটা ট্রেন্ড ফলো করে। আর লাইফে সবচেয়ে একটা বড় এক্সপিরিয়েন্স জানেন, আপনি যে কোনো ট্রেন্ড ফলো করেন, যখন আপনি একটা ফরমেট ওয়ে আগান তাহলে কোনো কিছু মিস করবেন না। আপনি যখনই একটা জিনিস বাইপাস করবেন অনেক কিছু মিস করে ফেলবেন। এটা ক্লিনিক্যাল লাইফে খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা একটা রুগীর ফরম্যাট বাদ দিয়ে অন্যভাবে চিন্তা করি কখনো ডায়াগনোস করতে পারবেন না। ডায়াগনোস অলওয়েজ ফরম্যাট, সেই ব্যাপারে আমার সিপিটা সেভাবে সাজানো থাকে। তো এইগুলো আমাদের মোটামুটি পার্ট ওয়ান পার্ট টু পেসিস নিয়ে আলোচনা। তো মোটামুটি তিনটা পরীক্ষার ফি মোটামুটি অলমোস্ট কাছে, আর পেসিসটা একটু ডাবল ফি, মোটামুটি 2 লক্ষ টাকার মতো। সাথে সেন্টার মানুষ অ্যাভেলেবেল আছে। গুড নিউজ হচ্ছে আমাদের একটা সেন্টার অলরেডি আমাদের চলমান, এটা হচ্ছে এভার কেয়ারে। আর একটা সেন্টার আমার বিএমএ তো আশা করি নেক্সট নাইটের মধ্যে ওরা অ্যাড করে নেবে। সো আপনার আর এখন দেশের বাইরে গিয়ে পরীক্ষা দেওয়ার মানে দেওয়ার একটা ভয় অথবা খরচ বেশি হওয়ার সম্ভাবনা কমে যাবে ইনশাল্লাহ, আশা করি। তাই না? আমি আপনাদের একটু দেখাবো, আপনাদের যে ভয়টা কাজ করে এমআরসিপি প্রিপারেশন নেওয়াটা খুব টাফ। আমি আপনাকে স্ক্রিন আছে না দেখাই, হ্যাঁ? যেমন এই কোশ্চেনটা বেসিক্যালি হচ্ছে পার্ট ওয়ান একটা কোশ্চেন, এরকম একটা কোশ্চেন আপনাকে আসবে। দেখেন কোশ্চেন যদি আমরা পড়াশোনা করি, যে 24 years old is in the dental clinic for the first trimester আসছে, রিপিট ফিলিং নো স্পেসিফিক ইস্যু। ফার্স্ট সেমিস্টার আসছে আপনার কোনো ইস্যু নেই, এমনি আসছে আপনার কাছে। as the patient had severe complication first pregnancy, মানে প্রথম এসে তার কিছু কমপ্লিকেশন ছিল, সে রুটিন চেক আপের জন্য আপনার কাছে আসছে, হ্যাঁ? তার ব্লাড টেস্ট করা হয়েছে, সেখানে দেখেন টিএস লেভেল 4.2, হ্যাঁ? আর ফি4 লেভেল নর্মাল, তার মানে টিএসএস নর্মাল, ফি4 লেভেল নর্মাল আছে। তার মানে এটা মানে কি ইন্ডিকেট পেশেন্ট ইউথাইরয়েডিজম, ঠিক আছে, ইউথাইরয়েড স্টেটে আছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবুলিন লেভেলটা বেড়ে গিয়েছে 220। এই পেশেন্টটা, দিস পেশেন্ট জিনা এনি সিমটম, দেখেন আপনাকে ক্লু দিয়েছে আপনি যে ডিজিজ ডায়াগনোস করবেন, করার জন্য আপনাকে বলছে কোনো সিমটম নাই, কোনো সিমটম নাই, থাইরয়েড কোনো ফাইন্ডিং নাই। হোয়াট ইজ দ্য কজেস অফ দ্য ইনক্রিজ থাইরয়েড দিস প্রোটিন টিবিজি কেন বাড়ছে, হ্যাঁ? মানে এই রাইজ অফ দ্য টোটাল টিবিজি কেন বাড়লো, মানে থাইরয়েড টোটাল টি4 কেন বাড়লো? কোশ্চেনটা হচ্ছে টোটাল টি4 কেন বাড়লো। আমরা জানি যে প্রেগনেন্সি, ওসিপি, এইচআইভি থেরাপি, যেখানে ইস্ট্রোজেনের আধিক্য বেড়ে যাবে, ইস্ট্রোজেন লেভেল হাই থাকবে, সেখানে কিন্তু আপনার বেসিক্যালি থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিলিন একটা প্রোটিন আছে, সেটা বাড়ে। আর যখন টিবিজি বাড়ে তখনই আপনার থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিলিন লেভেল বাড়ার কারণে টোটাল টি4 বেড়ে যায়। বাট দেখেন ফ্রি টি4 কিন্তু নর্মাল আছে, মানে পেশেন্ট কিন্তু
তার ফাংশনাল অ্যাক্টিভিটি কিন্তু কোনো হ্যাম্পারমেন্ট হবে না, বাট পেশেন্ট ইনক্রিজ টোটাল টিবিজি। তো আপনি যখন এই সিনারিওটা আপনি প্র্যাকটিক্যালি ডিল করবেন, যদি এই জিনিসটা আপনার নলেজ না থাকে, তাহলে তো আপনি এই জিনিসটা মিস করে যাবেন। আপনি মনে হবে যে পেশেন্ট মেবি হাইপার থাইরয়েডিজম, কারণ টিবিজি বেড়ে গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেগনেন্সিতে টিবিজি আপ টু 1.5 টাইমস পর্যন্ত বাড়ে। দ্যাট মিনস টোটাল T4 লেভেলটা 1.5 টাইমস পর্যন্ত নর্মাল। এই 2.5 টাইমস এর উপরে যাওয়া তখন আমরা বলবো অ্যাবনর্মাল। তার মানে এই নোটটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। সো এইটা কেন, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন, কারণ যখন আপনি ইন্টারপ্রিট করবেন যদি এই নোটস নাম জানেন, এটা কিন্তু আপনি কখনই আনসার করা সম্ভব না। আমি জানি না আপনার ডেভিডসন এই কথা লেখা আছে কিনা, যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু আমার এমআরসিপি নলেজের কথাবার্তা। তো আপনার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেনটা কিন্তু আপনাদের ডায়াগনোস করার জন্য, মানে বোঝার জন্য এমআরসিপি ইজ এসেনশিয়াল। আমরা আরেকটা কোশ্চেন দেখি। একটা পেশেন্ট আপনার কাছে আসছে, 11 weeks প্রেগনেন্ট উইমেন প্রেজেন্ট টু হসপিটাল উইথ হাইপারএনসি গ্রেভিডাম, থার্ড ফাংশন টেস্ট আর কমপ্লিট অ্যান্ড শি ইজ ফাউন্ড টু 54/30, মানে 30 মানে কি একটু হাই আছে, এখানে 10 to 22 is normal and TS is suppressed. She doesn't have goiter, তখন goiter নাই, thyroid antibody are negative. She has no symptom of hyperthyroidism. Which of the following is the best management step? এখানে অনেকগুলা কথা বলা হয়েছে, তাই তো? তো এই কথার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আপনি কি করতে পারেন বলেন তো, যদি আপনার বাই নলেজ এখানে মনে হচ্ছে ফ্রি টি4 বেশি বা টিএসএস সাপ্রেস, মানে থাইরোটক্সিকোসিস মনে হচ্ছে আমার, তাই তো? বাট দেখেন লাস্টে একটা কথা, দেখেন যদি এই ক্লুটা মিস করেন তাহলে আপনার ডায়গনোস ভুল হয়ে যাবে। শি হ্যাজ ডাজন্ট হ্যাভ গয়টার, শি হ্যাজ নো সিমটম, মানে অ্যাসিমপ্টোমেটিক থাইরোটক্সিকোসিস। তাহলে এই নলেজটা আপনার কোথা থেকে জানতে হবে? ফ্রম ফিজিওলজি। মানে এই ফিজিওলজি হচ্ছে আপনার ক্লিনিক্যাল ফিজিওলজি। কিন্তু এখানে আপনি ট্রিটমেন্ট দিবেন কি দিবেন না, যদি আপনার এই নলেজ না থাকে তখন কিন্তু আপনি ঝামেলা পড়ে যাবেন। যেমন আমরা জানি ডিউরিং প্রেগনেন্সি আমাদের বডিতে একটা হরমোন বাড়ে, বিটা এসসিজি। বিটা এসসিজি দুইটা ইউনিট আছে, আলফা সাব ইউনিট, বিটা সাব ইউনিট, তাই তো? এই যে আলফা সাব ইউনিটটা এটা হোমোলোগাস টু টিএসএস। এই টিএসএস এর হোমোলোগাস মানে টিএসএস এর মতো এটা কাজ করে। এই যে এলএস এফএসএস, এই বিটা এসসিজি, টিএসএস, এগুলো অল আর হোমোলোগাস হরমোন, হ্যাঁ? এই হরমোনটা যখন বাড়ে তখন সেই এসি আপনার যে টিএসএস রিসেপ্টর আছে থার্ড গ্ল্যান্ডে, সেখানে বাইন্ড করে। বাইন্ড করার কারণে থার্ড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি একটু বেড়ে যায়, সামনে পরিমাণ বেড়ে যায়, যার কারণে তার হরমোন ফ্রি T4 বেড়ে যায় বডিতে। আর ফ্রি T4 বাড়া মানে নেগেটিভ ফিডব্যাক দিবে কোথায়? দিবে আপনার পিউটারি গ্ল্যান্ডে। তার মানে সে টিএসএস কে সাপ্রেস করবে। দিস এ ফিজিওলজি। বাট এই যে বাড়াটা, ইটস নট প্যাথোলজিক্যাল কন্ডিশনস। এটা দেখেন, পেশেন্ট নো সিমটম, নো গয়টার। যখন পেশেন্ট ইজ সিমটোমেটিক অ্যান্ড পেশেন্ট হ্যাজ গয়টার, পেশেন্ট হ্যাজ ট্র্যাপ পজিটিভ, দ্যাট ইজ গ্র্যাভ ডিজিজ, দ্যাট ইজ অ্যানাদার এন্টিটি। যদি সিমটম নাই, দ্যাট মানে ইজ এ ফিজিওলজিক্যাল কন্ডিশনস। এই নলেজটা আমার যদি না জানা থাকে তাহলে কিন্তু আমি এই পেশেন্ট মিস করবো। আপনি এই যে পেশেন্টের প্রেগনেন্সি অবস্থায় আপনি যদি এই বাকি ট্রিটমেন্ট শুরু করেন, আপনি রেডিয়েশন থেরাপি দেওয়াই যাবে না, সার্জারি, প্রোপাল থেরাপি, ইউরোসিল, কার্বিমাজোল, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। সো এই নলেজটা খুব ইম্পর্টেন্ট এখানে, যে প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে ডিউ টু বিটা-এসসিজি ট্রানজিয়েন্ট থাইরয়েড ডেভেলপস করে। দিস কল জিটিটি, জেস্টেশনাল ট্রানজিয়েন্ট থাইরয়েডটোক্সিকোসিস। তো এই একটা নলেজও আপনাদের একটু লেখা আছে এটা নিয়ে। যদি ক্লিয়ার না দেন কনসেপশন, পেশেন্ট ম্যানেজ করা টু মাচ টাফ। সো এই হলো আমাদের এমআরসিপির পার্ট 1 পার্ট 2 মোটামুটি। পার্ট 1 এর সিনারি গুলা, পার্ট 2 আরেকটু কঠিন হয়, বাট খুব ইন্টারেস্টিং জিনিসগুলা। এই জিনিসগুলো আপনার জন্য ক্লিয়ার থাকবে, তখন কিন্তু আপনার এক্সাম দেওয়া, এক্সামের আপনার পেশেন্ট ম্যানেজমেন্ট সবকিছু ইজি থাকবে। সো আশা করি সবাই আমার আমাদের এই প্রেজেন্টেশন, এই যে ফ্রম জেনিস আউটলেট থেকে প্রেজেন্টেশন আমরা করি আপনাদের জন্য, যে সেশনগুলো নিয়ে আসি, এগুলো কিন্তু খুব উপকারী সেশন এবং আপনাদের লাইফে ডিসিশন নেওয়াটা ইজি হবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট থিং। এখন আসলে আমাদের ফার্স্ট এড, আমি এটা ফার্স্টে আলোচনা করেছি যে আমার সিভি পার্ট 1-এ অলমোস্ট 38 থেকে 40%, পার্ট 2 তে সিমিলার 45%। দেখেন যারা পার্ট 1 পাস করে তারা কিন্তু পার্ট 2 তে পরীক্ষা দেয়, মানে পার্ট 1 পাস না করে পার্ট 2 কে দিতে পারে না। তো ওইখানে আবার ড্রপ করে 50% রেজাল্ট ড্রপ করে। এই কারণটা কি? উল্টা উল্টা প্রিপারেশন, মানে তার অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপারেশনটা সে নিতে পারে না, আমরা সেইভাবে না নিয়ে সে হয়তো বা পরীক্ষা বসে যায়, ওর সময় টাইম বিং, পরীক্ষার টাইম, তারপরে যে তার প্রিপারেশন, দেখা যায় 50% স্টুডেন্ট খারাপ করে। তো এই জন্য আপনাকে এই যে প্রপার গাইডলাইনটা ফলো করা উচিত। আপনি আপনার গাইডেন্স ফলো করলে সেক্ষেত্রে আপনার পরীক্ষা পাশ করার রেট ইজি।
আপনারা জানেন যে এমআরসিপি রিলেটেড অনেকগুলা সেন্টার বাংলাদেশে কাজ করে। তার মধ্যে জেনেসিস তো আপনারা সবাই জানা আছে, জেনেসিস রিলেটেড সবার একটা ধারণা আছে। তো জেনেসিস সবসময় কোয়ালিটি মেনটেন করে, নট কোয়ান্টিটি। জেনেসিস সবসময় চেষ্টা করে আপনাদের যে উম, পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা, স্টুডেন্ট কেয়ার, আপনাদের যে সবচেয়ে বেস্ট যে ক্লাসগুলো, বেস্ট মেন্টর গুলা দিয়ে ক্লাস নেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে জেনেসিসে আমার সেই পার্ট ওয়ান পার্ট টু পেসিস সব সিস্টেমে আমাদের এখানে চালু আছে। আপনি যদি একবার জেনেসিসে এন্ট্রি করেন, এক্সিট হওয়ার ব্যবস্থা আমাদের, হ্যাঁ। তো সেইটা হচ্ছে জেনেসিস কাজটা আপনাদের জন্য করবে ইনশাল্লাহ। আর আমরা যারা জেনেসিসে কাজ করি অথবা যারা আমরা আছি, সবাই আপনাদের জন্য সবসময় আমরা আশা করব। আপনাদের যে কোনো প্রবলেম, আমাদের লাইভ হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, সবসময় এইখানকার যে এক্সিকিউটিভ থেকে শুরু করে মেন্টর, তারপর হচ্ছে যারা এখানে জেনেসিস ইনভলভ আছে, সবাই চেষ্টা করে যে আপনাদের যে সর্বোচ্চ যে সেবাটা, মানসম্মত সেবা, মানসম্মত পড়াশোনা, সেটা দেওয়ার চেষ্টা করে। সো ইনশাল্লাহ উপকার পাবেন। আর আমাদের সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য একটা বড় অফার আসবে আশা করি ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন আশা করি, এবং আপনাদের জেনেসিস আপনাদের পাশে আছে, আপনারা জেনেসিস পাশে থাকবেন। আপনারা যারা এমআরসিপি দিতে চান, তো জেনেসিসের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং জেনেসিস আপনাদেরকে ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণ যে কোয়ালিটি, যে পরিমাণ আপনাদের মানসম্মত পড়াশোনা, সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।